হ্যালো ফ্রেন্ড, দিস ইজ রাহুল, স্টাডি উইথ রাহুল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, গত 12 তারিখ, 13 তারিখ ও 14 তারিখ কিন্তু তোমাদের এই যে ডব্লিউবিপি ইন্টারভিউ কিন্তু হয়ে গেছে, এবং সেই ইন্টারভিউতে করা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো সংবিধান থেকে করা হয়েছে সেই সম্বন্ধে আজকে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে বলবো যে এই 3 দিনে যে প্রশ্নগুলি করা হয়েছে বিভিন্ন ক্যান্ডিডেটদের ধরা হচ্ছে যে সংবিধান থেকে প্রশ্ন করলে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলির মধ্যেই কিন্তু তোমাদেরকে ধরা হচ্ছে। তো আজকের এই ভিডিওটিতে তো সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে এবং উত্তরগুলি তোমাদের সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। যে সংবিধান থেকে প্রশ্ন করলেই কিন্তু তোমাদের এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, শুরু দেখা যাক। তো বন্ধুরা দেখো, সর্বপ্রথম যে প্রশ্নটি সেটি হলো প্রশ্ন নাম্বার 1, ভারতের সংবিধান কে রচনা করেন? অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা দিয়ে শুরু করা হচ্ছে, তো এর উত্তরটি হবে কিন্তু ডক্টর B.R. আম্বেদকর। এর পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কাকে সংবিধানের জনক বলা হয়? সংবিধানের জনক কিন্তু বাবা সাহেব B.R. আম্বেদকরকে বলা হয়, তো অবশ্যই এটি মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 3 নম্বর প্রশ্নে বলেছে যে সর্বপ্রথম কে সংবিধান রচনার দাবি জানান? সবার ফার্স্ট কিন্তু যিনি এই সংবিধান রচনা করার জন্য দাবি জানিয়েছিলেন, উত্তর কিন্তু হবে গান্ধীজি। সেটি সালটা মনে রাখবে, 1922 সালে গান্ধীজি সর্বপ্রথম সংবিধান রচনার দাবি জানান। এর পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখো ভারতীয় সংবিধান আইন কবে পাশ করা হয়? ভারতীয় সংবিধান আইন কিন্তু 1947 সালের 18ই জুলাই কিন্তু পাশ করা হয়। অবশ্যই মনে রাখবে 18ই জুলাই 1947 সালে স্বাধীনতা আইন পাশ করা হয় এবং 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। তো পরের প্রশ্ন দেখো বন্ধুরা, পরের প্রশ্ন আছে প্রশ্ন নাম্বার 5, যে গণপরিষদ কবে গঠিত হয়? তো গণপরিষদ কিন্তু 1946 সালেই এর যে গণপরিষদ গঠনের দাবি উত্থাপিত হয়, অর্থাৎ 1946 সালে এটি গঠিত হয়েছিল। এর পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 6 নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কি? যে ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনাটা রয়েছে সেটি কি? তো দেখো উত্তরটি হবে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র। অবশ্যই কিন্তু এটি মনে রাখবে, এটি কিন্তু ইন্টারভিউতে ধরা হচ্ছে। এর পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো যে ভারতীয় প্রস্তাবনাটি কতবার সংশোধন করা হয়েছে এবং যদি হয়ে থাকে তাহলে কত সালে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি সংশোধন করা হয়েছে? তো এটি কিন্তু উত্তর হবে যে একবার সংশোধন করা হয়েছে এবং এটি 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটি সংশোধন করা হয়েছে। এর পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য কোথা থেকে সংগৃহীত করা হয়েছে? তো মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য কিন্তু মৌলিক অধিকার সংগৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং মৌলিক কর্তব্য সংগৃহীত হয়েছে কিন্তু সোভিয়েত রাশিয়া থেকে। অবশ্যই কিন্তু এটি মনে রাখবে, এটিও ধরা হচ্ছে ইন্টারভিউতে। এর পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে মৌলিক অধিকার কত থেকে কততম ধারার মধ্যে রয়েছে? অবশ্যই কিন্তু এটি তোমাদের জিজ্ঞেস করছে। তো মনে রাখবে যে সংবিধানের 3য় অংশে পার্ট 3 যে 12 থেকে 35 নম্বর ধারায় কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে বলা রয়েছে। এর পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 10 নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে ভারতীয় সংবিধান মৌলিক অধিকার কতগুলি? এটি কিন্তু খুব জিজ্ঞেস করা হচ্ছে ক্যান্ডিডেটদের থেকে, আমি জানতে পারছি যতদূর। তো এটি উত্তর হবে কিন্তু 6টি। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি। এগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার ও সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই 6টি কিন্তু মনে রাখবে ভালো করে। এর পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সম্পত্তির অধিকার এটি কি মৌলিক অধিকার? তো এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞেস করছে। তো এটি কিন্তু মৌলিক অধিকার নয়, এটি একটি সাধারণ আইনি অধিকার। মনে রাখবে এটি একটি সাধারণ আইনি অধিকার। এর পরের প্রশ্ন নাম্বার 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো কত সালে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? তো এটির উত্তর হবে কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই মৌলিক অধিকারকে কিন্তু সম্পত্তির অধিকারকে কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে এটি একটি সাধারণ আইনি অধিকার এবং বর্তমানে এটি 300A নম্বর ধারায় কিন্তু রয়েছে।
তো এর পরের প্রশ্ন নম্বর 13 নম্বর প্রশ্ন দেখো, অস্পৃশ্যতা বর্জন কত নম্বর ধারায় রয়েছে? উত্তর কিন্তু হবে 17 নম্বর ধারা। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ভারতের জরুরি অবস্থা ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের জরুরি অবস্থা ধারণা কিন্তু জার্মানি থেকে নেওয়া হয়েছে। এর পরের প্রশ্ন দেখো, জরুরি অবস্থা কত প্রকার ও এটি কে জারি করতে পারেন? তো জরুরি অবস্থা কিন্তু 3 প্রকার: রাজ্য জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা ও অর্থনৈতিক জরুরি অবস্থা। তো অবশ্যই এটি মনে রাখবে, আর এটি কিন্তু রাষ্ট্রপতি জারি করতে পারেন। তো এর পরের প্রশ্ন নাম্বার 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো, ভারতীয় সংসদ কত প্রকার ও কি কি? ভারতীয় সংসদ কিন্তু 2 প্রকার, হচ্ছে লোকসভা ও রাজ্যসভা। তো পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 17, ভারতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নাম কি? ভারতীয় সংসদের উচ্চকক্ষ কিন্তু রাজ্যসভা ও নিম্নকক্ষ কিন্তু লোকসভা। অবশ্যই এটি মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 18, যে ভারতীয় সংবিধানে উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন? ভারতীয় সংসদের উচ্চকক্ষে সভাপতিত্ব করেন স্পিকার। এবং পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 19, যে হচ্ছে বা রাজ্যসভায় কে পরিচালনা করেন? অর্থাৎ রাজ্যসভায় পরিচালনা করেন কিন্তু সভাপতি। এর পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 20, ভারতের নাগরিকত্ব এক নাগরিকত্ব নাকি দ্বি-নাগরিকত্ব? তো উত্তরটি হবে কিন্তু এক নাগরিকত্ব। ভারতের দ্বি-নাগরিকত্বের উল্লেখ থাকলেও কিন্তু আমরা সব ভারতবাসীরা এক নাগরিকত্ব কিন্তু পেয়ে থাকে। এই ছিল তোমাদের পুরোপুরি 20টা প্রশ্ন। এর মধ্যে থেকেই কিন্তু সংবিধানে ধরা হচ্ছে। এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেগুলি কিন্তু তোমাদের সংবিধানে বিভিন্ন ক্যান্ডিডেটদের 12, 13, 14 তারিখে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল, এবং বাকি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি সেগুলি আমি দিয়ে দিলাম। এইগুলো থেকেই দেখে যাবে, তোমাদের সংবিধান থেকে প্রশ্ন ধরলে এর বাইরে কিন্তু ধরবে না। এই ধরনের প্রশ্নগুলি তোমাদের সংবিধানে যে ইন্টারভিউতে কিন্তু ধরা হবে। তো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তো একটি লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।